আজকে আমরা জানবো ল্যাটেন্ট হিট অর্থাৎ লীন তাপ কাকে বলে বা লীন তাপ সম্পর্কে জানবো। তার আগে আমাদের জানার প্রয়োজন তাপ এবং তাপমাত্রা কি, এই বিষয়টি জানার প্রয়োজন। হিট বা তাপ, তাপ হলো শক্তির একটি রূপ যা কোনো প্রকার যান্ত্রিক পদ্ধতি ছাড়াই সঞ্চালিত হয়, এক বস্তু থেকে আরেক বস্তু সঞ্চালিত হয় এবং যা প্রয়োগে বস্তু উত্তপ্ত হয়, যা নিষ্কাশনে বস্তু শীতল বা ঠান্ডা হয়। এরপর তাপমাত্রা কি বা উষ্ণতা কি? উষ্ণতা এবং তাপমাত্রা দুটি একই জিনিস, তবে তাপমাত্রা বা উষ্ণতা বলতে বোঝায় কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্দেশ করে বস্তুটি কি পরিমাণে উত্তপ্ত বা কি পরিমাণে শীতল। তাহলে তাপমাত্রা কথাটির অর্থ হলো তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা যা নির্দেশ করে বস্তুটি কি পরিমাণে উত্তপ্ত বা কি পরিমাণে শীতল। এরপর তাপ প্রয়োগের ফলাফল কি কি রয়েছে সে ব্যাপারটা আমরা জানবো। তাপ প্রয়োগের ফলাফল হলো কোনো বস্তুতে তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে বস্তুর মধ্যে দুটি ঘটনা ঘটে। প্রথম ঘটনা হলো অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন মানে কি? অবস্থার পরিবর্তন মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হওয়া বা পরিবর্তিত হওয়া। এক অবস্থা থেকে আরেক অবস্থা, তার কথাটি মানে হলো পদার্থ তিন রকম অবস্থায় থাকে: কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। তবে কোনো বস্তুতে যদি তাপ প্রয়োগ করা হয় বা নিষ্কাশন করা হয়, এই তিন রকম অবস্থার মধ্যে পদার্থ রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো একটি বরফ থাকে, বরফে আমরা তাপ প্রয়োগ করি, তবে সে বরফটা গলে জলে পরিণত হয়। সেই জলে যদি আবার তাপ প্রয়োগ করি, সে জলটা আবার গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। এটা হলো তাপ প্রয়োগের ফলাফল। তাপ প্রয়োগ করলে তাহলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় পদার্থ এবং তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। কিন্তু ঠিক অপর পক্ষে যদি আমরা যাই, সেখানে তাপ নিষ্কাশন করলে কি হবে? তাপ নিষ্কাশন করলে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা, তরল অবস্থা থেকে পুনরায় তাপ নিষ্কাশন করলে সেই তরল অবস্থা থেকে কঠিন অবস্থাতে রূপান্তরিত হয়। অর্থাৎ পদার্থের তিনটা অবস্থা। তো পদার্থে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে দুটো ঘটনা ঘটতে পারে: কঠিন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থা বা তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তিত হওয়ার ঘটনাটিকে বলা হয় গলন। আর কোনো তরল পদার্থে যদি তাপ প্রয়োগ করা হয়, সেই তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পীভবন। তাহলে তাপ প্রয়োগের ফলে দুটি ঘটনা ঘটে। প্রথম ঘটনা হলো গলন, দ্বিতীয় ঘটনা হলো বাষ্পীভবন। অর্থাৎ তাপ প্রয়োগ করলে দুটি ঘটনা ঘটা সম্ভব। এবার তাপ নিষ্কাশন করলে কি হবে? তাপ নিষ্কাশন করলে ঠিক একইভাবে দুটি ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি হলো ঘনীভবন, অর্থাৎ জলীয় বাষ্প থেকে যদি আমরা তাপ নিষ্কাশন করি, তবে সেই জলীয় বাষ্প তরলে পরিবর্তিত হয় এবং তরল থেকে যদি আবার তাপ নিষ্কাশন করা হয়, তবে সেই তরল অবস্থা বা তরল পদার্থটি কঠিন পদার্থে পরিবর্তিত হয়। তাহলে জলীয় বাষ্প থেকে বা বাষ্প থেকে তাপ নিষ্কাশন করা হলে সেই বাষ্প তরলে পরিণত হয়। এই ঘটনাটিকে বলা হয় ঘনীভবন। এরপর রয়েছে কঠিনীভবন। কোনো তরল পদার্থ থেকে যদি তাপ নিষ্কাশন করা হয়, তাহলে সেই তরল পদার্থ কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। কঠিন অবস্থায় রূপান্তরিত হলে সেই ঘটনাকে বলা হয় কঠিনীভবন। অর্থাৎ তাপ প্রয়োগ করলে দুটি ঘটনা ঘটে: কঠিন পদার্থ থেকে তরল পদার্থ হতে পারে, যাকে গলন বলা হয়, এবং তরল পদার্থ থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হতে পারে, যাকে বাষ্পীভবন বলা হয়। ঠিক অপর পক্ষে যদি তাপ নিষ্কাশন করা হয়, তবে দুটি ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনাটি হলো ঘনীভবন, অর্থাৎ বাষ্প থেকে তরল অবস্থায় পরিবর্তিত হওয়ার ঘটনা হলো ঘনীভবন। এবং তরল পদার্থ থেকে পুনরায় যদি তাপ নিষ্কাশন করা হয়, সে তরল কঠিন অবস্থায় রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়, যে ঘটনাকে বলা হয় কঠিনীভবন। তাহলে আমরা আগের জায়গায় ঠিক চলে যাব। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে দুটি ঘটনা ঘটে: এক নাম্বার অবস্থার পরিবর্তন ঘটে, দ্বিতীয় নাম্বার বস্তুটির বা পদার্থের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ কোনো বস্তুতে যদি তাপ প্রয়োগ করা হয়, বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি পাবে। কোনো বস্তু থেকে যদি তাপ নিষ্কাশন করা হয়, তাহলে বস্তুটির তাপমাত্রা হ্রাস পাবে বা কমে যাবে। তাহলে কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হলে বা নিষ্কাশন করা হলে তার প্রভাব দুটি রয়েছে। প্রথম প্রভাব হলো অবস্থার পরিবর্তন এবং দ্বিতীয় প্রভাব হলো উষ্ণতার পরিবর্তন।
অর্থাৎ কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হলে সে বস্তুটি উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে, বা কোনো বস্তু থেকে তাপ নিষ্কাশন করা হলে সেই বস্তুটির উষ্ণতা বা তাপমাত্রা হ্রাস পেতে থাকে বা কমতে থাকে। এই হলো তাপের প্রভাব। এরপর আমরা লীন তাপের মধ্যে যাব। লীন তাপ কি? লীন তাপের সংজ্ঞাটা আমরা বলি, তারপরে লীন তাপের প্রভাবে যাব। লীন তাপের সংজ্ঞা হলো যে নির্দিষ্ট একক ভরের কোনো পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সে পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার লীন তাপ বলে। সংজ্ঞাটা আমি আরেকবার বলছি। একক ভরের কোনো পদার্থে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটে না। এই পরিমাণ তাপকে বলা হয় সেই পদার্থটির ওই অবস্থার লীন তাপ। এবার লীন তাপের সংজ্ঞা আমরা যাব। লীন তাপের সংজ্ঞাটা আমাদের বোঝা গেছে। তাহলে লীন তাপ হলো সামান্য কিছু পরিমাণ তাপ যা প্রয়োগ বা নিষ্কাশনে বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে সেই পরিমাণ তাপকে ওই পদার্থটির ওই অবস্থার লীন তাপ বলা হয়। এবার পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে আমরা জানি। এরপরে আমরা যাব লীন তাপের সমীকরণ কেমন রয়েছে। লীন তাপের সমীকরণ হয়েছে m ভরের একক ভরের বস্তু যেহেতু বলা হয়েছে, বস্তুতে q পরিমাণ তাপ প্রয়োগ করলে আমরা লিখতে পারি mL/Q, আর Q ইকুয়াল টু mL। Q মানে তাপ, m ইকুয়াল টু মাস বা ভর, L ইকুয়াল টু ল্যাটেন্ট হিট বা লীন তাপ। তাহলে লীন তাপের পরিমাণ এখান থেকে আমরা বার করতে পারি। তো আমরা লিখে দিই বা L ইকুয়াল টু Q/m। এবার লীন তাপের একক বার করতে হবে আমাদের। কিভাবে একক বার করব? সিজিএস পদ্ধতিতে কি হবে এবং এসআই পদ্ধতিতে কি হবে সে ব্যাপারটা আমরা বার করতে পারি। তাহলে Q মানে তাপ, তাপের একক সিজিএস পদ্ধতিতে কি হয়? তাপের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি হয়, আমরা প্রত্যেকে জানি। তাহলে ক্যালোরি, উপরে ক্যালোরি লিখলাম তাপের জায়গায়, নিচে হলো মাস বা ভর। তাহলে ভরের একক কি হয় সিজিএস পদ্ধতিতে? গ্রাম। সে ব্যাপারটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এটা হলো গ্রাম। তাহলে সিজিএস পদ্ধতিতে লীন তাপের একক কি হবে? ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বস্তুতে 1 ক্যালোরি তাপ। তাহলে লীন তাপের একক জানতে পারলাম সিজিএস পদ্ধতিতে। যদি এসআই পদ্ধতিতে একক জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে? তাহলে আমরা একইভাবে জানি L ইকুয়াল টু Q/m। তাহলে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। তাহলে উপরে আমরা লিখবো জুল, আর ভরের একক হলো কিগ্রা। তাহলে এখানে লিখবো কিগ্রা ভরের জায়গায়। তাহলে ল্যাটেন্ট হিট বা লীন তাপের একক হলো এসআই পদ্ধতিতে জুল পার কিগ্রা। তাহলে আমাদের দুটো বিষয় জানা হলো। লীন তাপের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে তার একক হলো ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে তার একক হলো জুল পার কিগ্রা। এরপরে লীন তাপের প্রকারভেদ। লীন তাপের প্রকারভেদ যদি আমরা দেখতে যাই, সেখানে লীন তাপ 4 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটির নাম হলো গলনের লীন তাপ, যেটা কঠিন পদার্থ থেকে তরল পদার্থে রূপান্তরিত হচ্ছিল। দ্বিতীয়টি হলো কঠিনীভবনের লীন তাপ। কঠিনীভবনের লীন তাপ মানে কি? কঠিনীভবনের লীন তাপ মানে হলো তরল অবস্থা থেকে তাপ নিষ্কাশনের ফলে যে কঠিন পদার্থে রূপান্তরিত হচ্ছিল যে পরিমাণ তাপে তাকে বলা হয় কঠিনীভবনের লীন তাপ। আরো দুটি ঘটনা রয়েছে। আরো দুটি ঘটনার মধ্যে হলো প্রথম ঘটনায় বাষ্পীভবনের লীন তাপ, অর্থাৎ তরল পদার্থ থেকে গ্যাসীয় অবস্থায় যে রূপান্তরিত হওয়ার ঘটনা তার লীন তাপ একটা, অর্থাৎ বাষ্পীভবনের লীন তাপ। আরেকটি ঘটনা বলেছিলাম ঘনীভবনের লীন তাপ, জলীয় বাষ্প বা বাষ্প থেকে তরল পদার্থে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবনের লীন তাপ। তাহলে লীন তাপ 4 প্রকার হতে পারে: গলনের লীন তাপ, কঠিনীভবনের লীন তাপ, দ্বিতীয় নাম্বার বাষ্পীভবনের লীন তাপ, আর ঘনীভবনের লীন তাপ। তাহলে লীন তাপ 4 প্রকার হয়। এবার 4 প্রকার লীন তাপের উদাহরণটা আমরা আরো ডিটেলসে এরপরে জানবো। এরপর আমরা 3টি চিত্র দেখব। সেই 3টি চিত্রের মধ্যে কি অবস্থা আছে 3টি বিকার আমরা দেখতে পাচ্ছি।
তিনটি বিকার রয়েছে এবং তিনটি বিকারে তিনটি থার্মোমিটার ব্যবহার করা হয়েছে, প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম বিকারে আমরা নিয়েছি বরফ, প্রথম বিকারে আছে বরফের টুকরো। দ্বিতীয় বিকারে আছে জল আছে, তাহলে জল, তো বরফ, এবং তৃতীয় বিকারে আছে জলীয় বাষ্প, জলীয় বাষ্প। তিনটি পরীক্ষা আমরা দেখব ভালো করে। একটি প্রথমেই একটি বিকারে করে বিকার ভর্তি বরফ নেওয়া হয়েছে, বরফটা এনে ঘরের উষ্ণতায় রেখে দেওয়া হয়েছে, যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। রাখার পর বরফটি আনার পর সাথে সাথে থার্মোমিটার দিয়ে বরফের উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। তাপমাত্রা আমরা দেখলাম 0 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ পর ঘরের উষ্ণতা থাকার পরে বরফটির মধ্যে গলন শুরু হলো। গলন শুরু হলো মানে কিছুটা পরিমাণ জল রয়েছে আর বেশিরভাগটাই বরফ রয়েছে। পুনরায় আমরা থার্মোমিটার নিয়ে গিয়ে সেই যেখানে স্বল্প পরিমাণে জল আর বরফ রয়েছে তার তাপমাত্রা পরিমাপ করলাম। তাপমাত্রা দেখতে পেলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। আবার কিছুক্ষণ পর দেখলাম যে বেশিরভাগটাই জল আছে, সামান্য কিছু বরফ রয়েছে। পুনরায় আবার থার্মোমিটার দিয়ে তার তাপমাত্রা পরিমাপ করলাম, তবুও তার তাপমাত্রা লক্ষ্য করলাম বা পর্যবেক্ষণ করলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। অর্থাৎ যতক্ষণ বরফ আছে ততক্ষণ আমরা কিন্তু বরফের টুকরো আছে ততক্ষণ ধরেই তাপমাত্রা পরিমাপ করে গেলাম একটু পর পর সময়। তো সব ক্ষেত্রেই কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লক্ষ্য করলাম। এরপর যখন তার লক্ষ্য করলাম যে পুরো বরফটা গলে জলে পরিণত হয়েছে, তখন আবার থার্মোমিটার স্পর্শ করালাম, অর্থাৎ বরফটা এখন পুরোপুরি জলে পরিণত হয়েছে, গলে জলে পরিণত হয়েছে। তাপমাত্রা লক্ষ্য করলাম যে তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে সামান্য কিছু বেড়ে গেছে এবং ধীরে 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 তার উষ্ণতা বাড়তে আছে। তো অর্থাৎ বলা যাচ্ছে এখান থেকে এটা উপলব্ধি করা গেল বা বোঝা গেল বা পর্যবেক্ষণ করা গেল যে বরফটা গলতে শুরু করেছে। প্রথমে বরফ ছিল, তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পেয়েছিলাম, তার পরবর্তী সময় বরফটা গলতে শুরু করেছে, সামান্য পরিমাণে গলে জলে পরিণত হয়েছে, কিছুটা বরফ রয়েছে কিছুটা জল রয়েছে। তার পরিমাপ করলাম থার্মোমিটার দিয়ে, দেখলাম তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। কিছুক্ষণ পরে দেখলাম বেশিরভাগ বরফটাই গলে গেছে, কিন্তু সামান্য বরফ রয়েছে এবং বেশিরভাগটাই জল রয়েছে। তারও তাপমাত্রা পরিমাপ করলাম, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। আর একটু পরে খুবই সামান্য পরিমাণে বরফ রয়েছে এবং পুরোপুরি জল হয়ে গেছে। তার তাপমাত্রা পরিমাপ করলাম, তবু তার তাপমাত্রা আমরা লক্ষ্য করলাম যে তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তবে যখন পুরোপুরি বরফটা গলে জলে পরিণত হয়েছে বা বরফটা সম্পূর্ণরূপে জলে পরিণত হয়েছে, গলে গেছে, তখন সে অবস্থাকে তার তাপমাত্রা পরিমাপ করলাম, লক্ষ্য করলাম যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। অর্থাৎ তরল পদার্থে পুরোপুরিভাবে তরল পদার্থে পরিণত হওয়ার পর তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যতক্ষণ তার মধ্যেই সামান্য পরিমাণে বরফ ছিল এবং বেশিরভাগ জল ছিল, তবুও কিন্তু তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল। অর্থাৎ যতক্ষণ ধরে গলন চললো, অর্থাৎ যতক্ষণ ধরে বরফটা গলতে থাকলো, গলে তরলে পরিণত হতে থাকলো, ততক্ষণ কিন্তু তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকলো। এই জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাপকে বলা হয় জলের গলনাঙ্ক। গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক মানে হলো যে কোনো কঠিন জল বা কোনো কঠিন পদার্থ যখন গলতে শুরু করে বা তার গলন প্রক্রিয়া শুরু হয়, যতক্ষণ না সেই কঠিন পদার্থ সম্পূর্ণরূপে তরল পদার্থে রূপান্তরিত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে, ততক্ষণ তার তাপমাত্রাটা স্থির থাকে। সেই নির্দিষ্ট স্থির তাপমাত্রাটাকে বলা হয় গলনাঙ্ক। এটা আমি আরেকবার বলছি, কোনো কঠিন পদার্থ যখন গলতে শুরু করে, অর্থাৎ কোনো কঠিন পদার্থের মধ্যে গলন শুরু হয়, তো গলন যতক্ষণ না সম্পূর্ণ হবে, গলন শুরু হওয়া থেকে শুরু করে যতক্ষণ না গলন সম্পূর্ণরূপে হবে, ততক্ষণ তার তাপমাত্রা স্থির থাকবে। সেই স্থির তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক, সেই তরল পদার্থটি গলনাঙ্ক। জলের ক্ষেত্রে জলের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এই জন্য বরফটা যখন গলতে শুরু করেছিল তখন তার তাপমাত্রা লক্ষ্য করেছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তবে বরফটা যতক্ষণ না সম্পূর্ণরূপে গলেছে
ততক্ষণ তার উষ্ণতা লক্ষ্য করলাম যে 0°C উষ্ণতা। তবে যখন বরফটা সম্পূর্ণরূপে গলে বা গলন প্রক্রিয়া সম্পন্ন করার পর তরলে পরিণত হয়েছে, তারপরে তার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এরপর সেই তরলটাকে নিয়ে গিয়ে একটা বুনসেন বার্নারের নিচে আমরা বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করতে শুরু করলাম। সেই তরল পদার্থটা নিয়ে গিয়ে বুনসেন বার্নার দিয়ে তাপ দিতে শুরু করলাম। যখন তাপ দিলাম তখন লক্ষ্য করব প্রথমে তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সাধারণ উষ্ণতায় জলের যা উষ্ণতা তাতে যখন আমরা বুনসেন বার্নার দিয়ে তাপ প্রয়োগ করছি তখন তার উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে যখন স্ফুটন শুরু হয়ে গেল, অর্থাৎ ফুটতে শুরু করলো জলটা, অর্থাৎ যখন স্ফুটন বলা হয় তাকে, যখনই স্ফুটন শুরু হলো তখনই তার তাপমাত্রা 100°C এসে স্থির হয়ে গেল। অর্থাৎ প্রথমে জলের তাপমাত্রা বাড়লো, বাড়ার পরে স্ফুটন যেই শুরু হলো জলের, অর্থাৎ জল যে ফুটতে শুরু করলো সেই তার তাপমাত্রা কিন্তু দেখলাম 100°C এসছে। 100°C আসার পরে দেখলাম যে জলটা পুরোপুরিভাবে জলীয় বাষ্প হতে শুরু করছে, প্রচুর জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। তখন তার থার্মোমিটার দিয়ে তার তাপমাত্রা পরিমাপ করলাম, এখানে গিয়ে তাপমাত্রা পরিমাপ করলাম, দেখলাম যে 100°C উষ্ণতা। তারপরে লক্ষ্য করলাম যে বিকারে যত জল ছিল তার অর্ধেক জল হয়ে গেছে, অর্ধেক জল জলীয় বাষ্প আকারে উপরে উঠে গেছে। তারপরে আবার আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করলাম, দেখলাম তার উষ্ণতা দেখাচ্ছে 100°C। তারপর যখন সমস্ত জল জলীয় বাষ্প রূপে পরিবর্তিত হয়েছে তারপরে তাপমাত্রা দেখলাম সে তাপমাত্রা বাড়তে শুরু করলো। অর্থাৎ যতক্ষণ সে তরলটা সম্পূর্ণরূপে জলীয় বাষ্প পরিণত হলো না ততক্ষণ তার তাপমাত্রা স্থির থাকলো। অর্থাৎ সেই স্থির তাপমাত্রাটিকে বলা হয় সেই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। সেই স্থির তাপমাত্রা, জলের স্ফুটনাঙ্ক কত আমরা জানতে পারলাম, জলের স্ফুটনাঙ্ক 100°। সেই তরল পদার্থ, জল বা যে কোনো তরল পদার্থ, সেটা পুরোপুরি স্ফুটন হয়ে জলীয় বাষ্প বা বাষ্পরূপে পরিবর্তিত হবে না ততক্ষণ তার তাপমাত্রা কিন্তু স্থির থাকবে। অর্থাৎ জলের স্ফুটন যেখানে শুরু হয়েছে, স্ফুটন থেকে শুরু করে সম্পূর্ণরূপে অবস্থার পরিবর্তন হওয়া পর্যন্ত, অর্থাৎ বাষ্পীভূত হওয়া পর্যন্ত তার তাপমাত্রা স্থির থাকবে। এই তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তাহলে এটা আমরা তিনটে পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারলাম যে জলের স্ফুটনাঙ্ক কাকে বলে, জলের গলনাঙ্ক কাকে বলে, এবং গলনাঙ্ক যতক্ষণ না বরফ সম্পূর্ণরূপে জলে পরিণত হয় ততক্ষণ তার গলনাঙ্ক বা তাপমাত্রা অপরিবর্তিত থাকে বা স্থির থাকে। তরলের ক্ষেত্রে তরল যতক্ষণ না তরলের স্ফুটন শুরু হওয়া থেকে শুরু করে যতক্ষণ না সে তরলটি পুরোপুরি জলীয় বাষ্প বা বাষ্পীভূত হবে বা বাষ্পরূপে সংগঠিত হবে ততক্ষণ তার তাপমাত্রা, স্ফুটন থেকে শুরু করে ততক্ষণের তাপমাত্রা স্থির অবস্থায় থাকবে। যখন পুরোপুরি বাষ্পীভূত হয়ে যাবে তারপরে ধীরে ধীরে তার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এটি আমরা থার্মোমিটার সাহায্যে এখানে পরীক্ষালব্ধভাবে প্রমাণ করলাম। এরপরে আমরা লিন তাপের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। লিন তাপের প্রকারভেদ আমরা 4 প্রকার দেখলাম। প্রথম প্রকারের নাম হলো গলনের লিন তাপ, দ্বিতীয় প্রকারের নাম ছিল কঠিনীভবনের লিন তাপ, তৃতীয় প্রকারের নাম ছিল বাষ্পীভবনের লিন তাপ এবং চতুর্থ পর্যায়ের নাম ছিল ঘনীভবনের লিন তাপ। তো প্রথমে আমরা গলনের লিন তাপ ব্যাপারটি জানবো। গলনের লিন তাপ ব্যাপারটি জানার জন্য প্রাথমিকভাবে একটা আমাদের মাথায় যে ব্যাপারটি সেট করে রাখতে হবে, অর্থাৎ গলন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ তাকে বলা হয় গলনের লিন তাপ। গলনের লিন তাপে স্বাভাবিকভাবেই কঠিন পদার্থ থেকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবে, এ ব্যাপারটা আমরা বুঝেছি। সংজ্ঞা বা বৈজ্ঞানিক সংজ্ঞায় যাব। প্রমাণ চাপে একক ভরের কঠিন পদার্থের গলনাঙ্কর তাপমাত্রা স্থির রেখে বা অপরিবর্তিত রেখে যে পরিমাণ তাপ প্রয়োগ করলে সে অবস্থার পরিবর্তন ঘটে সেই পরিমাণ তাপকে ওই পদার্থটির গলনের লিন তাপ বলা হয়। জলের ক্ষেত্রে গলনের লিন তাপ কত? জলের ক্ষেত্রে গলনের লিন তাপ হলো সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বরফকে গলন ঘটাতে গেলে তার জন্য 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। এবার গলনের লিন তাপ জানার পর এসআই পদ্ধতিতে কত হবে? এসআই পদ্ধতিতে তার পরিমাণ হবে 3.36 × 10⁵ জুল পার কিগ্রা বা পার কেজি। এটা হলো গলনের লিন তাপ হয়ে গেছে। গলনের লিন তাপের একটি লেখচিত্র আমরা অঙ্কন করেছি, সেটা আলোচনা করব এবং তোমাদের ডিসকাশন করব।
এখানে দেখো এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এটা হলো গলনের লিনতাপ। প্রথমে আমরা একটা এক্স অক্ষ নিয়েছি, এক্স অ্যাক্সিস অনুভূমিক রেখা। লেখচিত্র আমরা প্রত্যেকে লেখচিত্র সম্পর্কে ধারণা আছে। অনুভূমিক যে রেখাটি অঙ্কন করা হয় তাকে বলা হয় এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ। তার নিচে একটা এক্স অক্ষ নিয়েছি। এক্স অক্ষকে সময় দ্বারা নির্দেশ করা হয়েছে, টাইম দিয়ে নির্দেশ করা হয়েছে। আর উল্লম্বভাবে একটি রেখা নেওয়া হয়েছে যে ভার্টিক্যাল অ্যাক্সিস। ভার্টিক্যাল অ্যাক্সিস বা উল্লম্ব রেখাটিকে এখানে তাপমাত্রা দ্বারা নির্দেশ করা হয়েছে। তাহলে এক্স অ্যাক্সিসকে আমরা সময় দ্বারা নির্দেশ করেছি এবং ওয়াই অ্যাক্সিসকে আমরা তাপমাত্রা দ্বারা নির্দেশ করেছি। এই ছবিটা সবার পরিষ্কার। এরপর এক টুকরো বরফ বা কঠিন পদার্থ আনা হয়েছে। সেই কঠিন পদার্থের নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, নিশ্চয়ই তার তাপমাত্রা কম থাকবে। তো সেই তাপমাত্রা ধরে নিলাম এ নামে তাপমাত্রা আছে একটি কঠিন পদার্থের। তাতে আমরা তাপ প্রয়োগ করলাম। প্রথমে তাপ প্রয়োগ করলে কি হবে, তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পর তার মধ্যে গলন শুরু হবে। তার ঠিক এ থেকে বি এর মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এই পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার পর তাহলে যতক্ষণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল ততক্ষণ কিন্তু গলন শুরু হয়নি, ততক্ষণ সে পদার্থটা কঠিন হিসেবেই ছিল। তাহলে এখানে আমরা ড্রয়িং করেছি, যতক্ষণ বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা ততক্ষণ সে পদার্থটা কঠিন অবস্থায় রয়েছে। তবে সেই পদার্থটা যখনই গলতে শুরু করলো, মানে তার মধ্যে যখনই গলন প্রক্রিয়াটি শুরু হলো, তখনই তার তাপমাত্রা স্থির হয়ে গেল। স্থির কতক্ষণ ধরে থাকবে, যতক্ষণ না তার তাপমাত্রা পুরোপুরি, সেই পদার্থটি পুরোপুরি গলন প্রক্রিয়া সম্পাদন না হয়। তাহলে আমরা প্রথমে দেখলাম একটি বস্তুর তাপমাত্রা কম ছিল, তাদের তাপ প্রয়োগ করেছি, তাপমাত্রা প্রথমে বৃদ্ধি পেয়েছে, এ থেকে বি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। পাওয়ার পর বস্তুটির মধ্যে গলন শুরু হয়, বস্তুটি গলতে শুরু করে বা পদার্থটি গলতে শুরু করে। যখন গলতে শুরু করে বি বিন্দু থেকে, তখন তার তাপমাত্রা কিন্তু স্থির হয়ে যায়। কতক্ষণ স্থির থাকে, যতক্ষণ না সেই কঠিন পদার্থটা পুরোপুরি গলে তরলে পরিণত হয়। তাহলে এই বি থেকে সি পরিমাণ রেখাতে তার গলন প্রক্রিয়া চলে। গলন প্রক্রিয়া যখন চলে তখন কেমন থাকে, বরফের কথাটা আমরা চিন্তা ভাবনা করব যে বরফকে যখন গলাতে শুরু করেছিলাম তখন কিন্তু তার বরফটা গলে জলে পরিণত হচ্ছিল, কিন্তু তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস উন্নত ছিল। কতক্ষণ ধরে ছিল, যতক্ষণ না বরফটা সম্পূর্ণরূপে জলে পরিণত হয়েছিল। তাহলে এখানে কঠিন পদার্থটি তরলে সম্পূর্ণরূপে পরিণত হলো, সময় লাগলো সি পর্যন্ত, এতটুকু সময় লেগেছে। ততক্ষণ তার তাপমাত্রা কিন্তু স্থির ছিল। তাহলে স্থির তাপমাত্রায় কিছু পরিমাণে বরফ ছিল, কিছু পরিমাণে জল ছিল, অর্থাৎ কিছু পরিমাণে কঠিন অবস্থা ছিল, কিছু পরিমাণে তরল অবস্থা ছিল। তাহলে এইটুকু সময় ধরে আমরা উল্লেখ করলাম যে পদার্থটি কঠিন অবস্থা আছে, তরল অবস্থা আছে, কিছুটা কঠিন আছে, কিছুটা তরল হয়েছে, যতক্ষণ ধরে গলন প্রক্রিয়াটা চলছে। যখনই গলন প্রক্রিয়াটা পুরোপুরি সম্পাদন হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তখনই তার তাপমাত্রাটা বৃদ্ধি পেতে থাকলো, মানে বাড়তে থাকলো। ঠিক এই বিন্দুতে এসে তাপমাত্রা, তার গলন প্রক্রিয়া কমপ্লিট সম্পাদন হয়ে গেছে। তাহলে এরপরে গলন প্রক্রিয়া সম্পাদন হলে সেই পদার্থটা কেমন থাকবে, পুরোপুরি তরল থাকবে। পুরোপুরি তরল আছে এখানে, সেই তরল পদার্থ যখন পুরোপুরি আসবে তাতে তাপ প্রয়োগ করলে কিন্তু তার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এটা লেখচিত্রের সাহায্যে আমরা দেখলাম এ থেকে বি যখন তার একটা কঠিন পদার্থ তাপ প্রয়োগ করা হলে প্রথমে তার তাপটা বেড়েছে, তারপরে যখন গলন শুরু হয়ে গেছে, গলতে শুরু করেছে, তখন তার তাপমাত্রা কিন্তু স্থির হয়ে গেছে। স্থির হয়ে কতক্ষণ স্থির ছিল, যতক্ষণ না সে কঠিন পদার্থটা পুরোপুরি তরলে পরিণত হয়েছে। অর্থাৎ বি থেকে সি যখন সে কঠিন পদার্থটা পুরোপুরি গলে বা গলন সম্পাদন হয়েছে, তরলে পরিণত হয়েছে, তখনই তার তাপমাত্রা কিন্তু আবার বাড়তে শুরু করেছে। ঠিক এই লেখচিত্রটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাহলে জলের এটি হলো গলনের লিনতাপের লেখচিত্র। তাহলে গলনের লিনতাপ যদি আমরা জলের কথা ভাবতে চাই বা বরফের কথা ভাবতে চাই, গলনের লিনতাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম সিজিএস পদ্ধতিতে। আবার যদি আমরা এসআই পদ্ধতিতে যাই তাহলে 3.36 × 10⁵ জুল পার কিগ্রা, এটা হলো গলনের লিনতাপ। এরপর আমরা চলে যাব কঠিনীভবনের লিনতাপ। কঠিনীভবনের লিনতাপ যাওয়ার আগে কঠিনীভবনের লিনতাপ কাকে বলে সে বোঝা দরকার। কঠিনীভবন মানে আমাদের ছবিটা মাথায় রাখতে হবে যে তরল পদার্থ থেকে কঠিন হতে হবে। তাহলে তরল পদার্থ থেকে কঠিন হতে হলে তার তাপ নিষ্কাশন করতে হবে, প্রথমে কমাতে হবে। এখানে যেমন তাপমাত্রাটা বাড়াতে হচ্ছিল, তাপ প্রয়োগ করতে হচ্ছিল গলনের ক্ষেত্রে, কঠিনীভবনের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা। অর্থাৎ কঠিনীভবন মানে হলো তরল থেকে কঠিন হওয়া। তরল থেকে কঠিন করতে গেলে জাস্ট আমরা জলের কথা ভাববো, জল থাকে তরল, তাতে আমরা ফ্রিজে রাখলে কি হয়, তার তাপমাত্রাকে প্রথমে কমানো হয়,
কমানোর পরে বরফ হতে শুরু করে। তাহলে সেই যখন তাপমাত্রা কমানো হয় বা নিষ্কাশন করা হয় তখন কি ঘটনা ঘটে সেটা আমরা এই চিত্রের সাহায্যে দেখব। তাহলে সেই পদ্ধতিটাকে কঠিনীভবন বলে। কঠিনীভবনের লিনতাপ কাকে বলা হবে? কঠিনীভবনের লিনতাপ হবে যে প্রমাণ চাপে বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কোনো পদার্থের হিমাঙ্কের তাপমাত্রা যেখান থেকে জলটা বরফ হতে শুরু করে, হিমাঙ্কের তাপমাত্রা অপরিবর্তিত রেখে যে পরিমাণ তাপ নিষ্কাশন করলে পদার্থটি অবস্থার পরিবর্তন ঘটে, সেই পরিমাণ তাপকে বলা হয় কঠিনীভবনের লিনতাপ। তাহলে প্রমাণ চাপে কোনো নির্দিষ্ট কোনো ভরের বস্তুর বা পদার্থের হিমাঙ্কর তাপমাত্রা অপরিবর্তিত রেখে যে পরিমাণ তাপ নিষ্কাশন করলে বস্তুটি সম্পূর্ণরূপে কঠিন অবস্থায় পরিণত হয়, সেই নির্দিষ্ট নিষ্কাশিত পরিমাণ তাপকে কঠিনীভবনের লিনতাপ বলা হয়। এবার আমরা উদাহরণের মধ্যে চলে যাব। এই হলো একটি লেখচিত্র। একইভাবে এক্স অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস রয়েছে। এক্স অ্যাক্সিসকে এক্স অক্ষ দ্বারা নির্দেশ করা হয়েছে, যাকে সময় হিসেবে ধরা হয়েছে। দ্বিতীয় নম্বর ওয়াই অ্যাক্সিস বা উল্লম্ব রেখা যেটি আছে তাকে তাপমাত্রা হিসেবে ধরা হয়েছে। এবার আমাদের হাতে তরল পদার্থ আছে। তরল পদার্থ থেকে আমরা কঠিন হতে চাই। তাহলে তরল পদার্থ থেকে প্রথমে যখন আমরা তাপ নিষ্কাশন করব তখন তার তাপমাত্রা কিন্তু প্রথমে কমবে। তো ঠিক দেখলাম এই তাপমাত্রা তার বেশি আছে, প্রথমে বেশি থাকার ফলে তাপ থেকে তাপ নিষ্কাশন করা হলো, তাপ বর্জন করা হয়েছে, তাহলে তাপমাত্রা কমেছে, অর্থাৎ এ থেকে বি তাপমাত্রা কমতে গেছে। অর্থাৎ যতক্ষণ তাপমাত্রা কমছে ততক্ষণ পদার্থের অবস্থা কিন্তু স্থির, অর্থাৎ সে পদার্থটা তরল অবস্থাতেই রয়েছে যতক্ষণ তাপমাত্রা কমছে। এবার তাপমাত্রা কমতে কমতে একটি নির্দিষ্ট জায়গায় এসে তার তাপমাত্রা স্থির হয়ে যাবে, অর্থাৎ এই বিন্দুতে এসে তাপমাত্রা স্থির হয়ে গেল। স্থির যে হলো তার কঠিন হওয়া প্রক্রিয়া শুরু হয়ে গেল। যখনই প্রথমে তাপমাত্রা আমরা কম করলাম, কমতে থাকলো, একটা নির্দিষ্ট জায়গায় এসে তার তাপমাত্রা স্থির হয়ে গেল। যে তাপমাত্রা স্থির হলো, স্থির তাপমাত্রা কতক্ষণ থাকবে? যতক্ষণ না সেই তরল পদার্থ পুরোপুরি কঠিনীভবনে বা কঠিন পর্যায়ে রূপান্তরিত হয়। তাহলে এই বিন্দু থেকে সে তরলটা জমতে শুরু করলো। তরলটা যে জমছে, তরলটা কঠিন হচ্ছে, তাহলে তখন কিছুটা তরল আছে, কিছুটা কঠিন আছে, পুরোপুরিভাবে কঠিন হয়নি। তাহলে যখন কিছুটা কঠিন এবং কিছুটা তরল আছে, মানে জলকে আমরা বরফ করছি, তাহলে জলটা হঠাৎ তো বরফ হয়ে যায় না, কিছুটা পরিমাণ বরফ হয়, তারপরে পুরোটা বরফ হয়। তাহলে সেই পর্যায়ে প্রথম যখন জলটা বরফ হতে শুরু করে, বরফ জমতে শুরু করে বা কঠিন হতে শুরু করে, তখন কিন্তু তার কিছুটা অংশ কঠিন থাকে, কিছু অংশ তরল থাকে। তাহলে এই পর্যায়ে তার হিমাঙ্কের তাপমাত্রা স্থির আছে, অর্থাৎ বি থেকে সি এর দিক। তারপরে সেই জলটা যখন পুরোপুরি বা তরলটা যখন পুরোপুরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়, ঠিক এই জায়গাটায়, তখন তার তাপমাত্রা আবার কমতে থাকে। তাপমাত্রা বর্জন করলে তার তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ সি থেকে ডি এর পর্যায়ে। এই অবস্থায় কিন্তু আমরা চিত্রে দেখতে পাচ্ছি পুরোপুরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে এটি হলো কঠিনীভবনের লিনতাপ। এরপরে রয়েছে বাষ্পীভবনের লিনতাপ কাকে বলে? বাষ্পীভবনের লিনতাপটা আলোচনা করছি। প্রমাণ চাপে একক ভরের জলীয় বাষ্প থেকে বা একক ভরের বাষ্পের স্ফুটনাঙ্কের তাপমাত্রা স্থির রেখে তার মধ্যে যে পরিমাণ তাপ প্রয়োগ করলে সেই তরলটি পুরোপুরি জলীয় বাষ্প রূপে পরিবর্তিত হয়, সেই পরিমাণ তাপকে বলা হয় ওই তরল পদার্থটির বাষ্পীভবনের লিনতাপ। এটা আরেকবার এক্সপ্লেন করছি। প্রমাণ চাপে নির্দিষ্ট পরিমাণ তরলে তার স্ফুটনাঙ্কর তাপমাত্রা স্থির রেখে যে পরিমাণ তাপ প্রয়োগ করলে সে পদার্থটি পুরোপুরি জলীয় বাষ্প রূপে বাষ্পীভূত হয়, সে পরিমাণ তাপকে বলা হয় সেই পদার্থটির বাষ্পীভবনের লিনতাপ। বাষ্পীভবনের লিনতাপ কত? বাষ্পীভবনের লিনতাপ হলো জলের ক্ষেত্রে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম জলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করলে সেই তরলটা পুরোপুরিভাবে জলীয় বাষ্প রূপে রূপান্তরিত হয়, অর্থাৎ অবস্থা পরিবর্তন হয়। ঠিক উল্টোভাবে যদি আমরা ঘনীভবনের কথা বুঝতে যাই, বাষ্পীভবন হলো এবার তাপ নিষ্কাশন করলে আবার পুনরায় তরলে পরিণত হবে, এই ঘটনাকে ঘনীভবন বলা হয়। ঘনীভবনের উত্তরটা হবে যে প্রমাণ চাপে
জলীয় 100°C উষ্ণতার জলীয় বাষ্পের উষ্ণতা স্থির রেখে বা অপরিবর্তিত রেখে যে পরিমাণ তাপ নিষ্কাশন করলে সেই পদার্থটি সম্পূর্ণরূপে তরলে পরিণত হয় বা অবস্থার পরিবর্তন ঘটে, সে পরিমাণ তাপকে ওই পদার্থটির ঘনীভবনের লীন তাপ বলে। ঘনীভবনের লীন তাপ কি হবে? জলের ক্ষেত্রে কি হবে? ঘনীভবনের লীন তাপ হবে -537 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ 100°C উষ্ণতার জলীয় বাষ্প 1 গ্রাম জলীয় বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করা হলে 100 গ্রাম উষ্ণতার 1 গ্রাম জল পাওয়া যাবে। এবার আমরা দুটি প্রবলেম নিয়ে আলোচনা করব। দুটি প্রবলেম মানে কি? প্রথম প্রবলেমটি প্রথমে আমি পড়ে কতটা স্পষ্ট দেখাচ্ছি জানি না, আমি এক্সপ্লেন করছি, প্রশ্নটা প্রথমে বোঝাচ্ছি, বোঝানোর পর তার অ্যান্সারটা করছি, তোমরা আশা করি বুঝতে পারবে। বলা হয়েছে 0°C উষ্ণতার 10 গ্রাম জলকে 0°C উষ্ণতার 10 গ্রাম জলকে 0°C উষ্ণতায় বরফে পরিণত করতে হলে কি পরিমাণে তাপ নিষ্কাশন করতে হয়। অর্থাৎ আমি চিত্রটা অঙ্কন করি। এ একটি পাত্র রয়েছে আর এ একটি পাত্র রয়েছে। এখানে রয়েছে জল, যার উষ্ণতা হলো 0°C উষ্ণতা, মানে এটা প্রদত্ত রাশি। আছে 10 গ্রাম জল, একে আমি চাইছি 0°C উষ্ণতায় বরফে পরিণত করতে। তাহলে এখানে জল আছে, এখানে বরফে পরিণত করতে চাই। প্রশ্নটা সবাই ভালোভাবে বুঝবে। তাহলে একটি পাত্র রয়েছে, পাত্রতে জল রয়েছে, সে জলের উষ্ণতা হলো 0°C উষ্ণতা, জলের পরিমাণ হলো 10 গ্রাম। সে জলটাকে আমি চাই বরফে পরিণত করতে, অর্থাৎ তরল থেকে কঠিনে পরিণত করতে চাই। তো সে কঠিনে পরিণত করতে গেলে কি পরিমাণে তাপ নিষ্কাশন করতে হবে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই জানি জলের কঠিনীভবনের লীন তাপের পরিমাণ হলো 80 ক্যালোরি। 80 ক্যালোরি তাপ সেখান থেকে নিষ্কাশন করতে হয়। তাহলে আমরা 0°C উষ্ণতায় 1 গ্রাম জলকে বরফে পরিণত করতে হলে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হয়। তাই 0°C উষ্ণতায় 1 গ্রাম জলকে যদি আমরা বরফে পরিণত করতে চাই, তার থেকে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হয়। এবার আমাদেরকে বলেছে 0°C উষ্ণতায় আছে, তবে 10 গ্রাম জল আছে, তাহলে কতটা তাপ নিষ্কাশন করতে হবে। তাহলে আমরা এখানে একই থাকলো যা আছে, এখানে 10 গ্রাম হলো। আগে 1 গ্রাম জলকে বরফে পরিণত করতে গেলে আমার 80 ক্যালোরি তাপকে নিষ্কাশন করতে হতো। এবার কিন্তু জল হয়েছে কত? 10 গ্রাম। 10 গ্রাম জলকে নিষ্কাশন করতে হলে কতটা তাপ নিষ্কাশন করতে হবে, বার করতে হবে, বর্জন করতে হবে। তাহলে সেটা হবে 80 × 10 ক্যালোরি সমান 800 ক্যালোরি। তাহলে উত্তরটা কি হলো? অতএব 0°C উষ্ণতার 10 গ্রাম জলকে বরফে পরিণত করতে হলে বা 0°C উষ্ণতায় বরফে পরিণত করতে হলে 800 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। এই প্রবলেমটা হয়েছে। সেকেন্ড প্রবলেমে যাব। সেকেন্ড প্রবলেমে বলেছে 100°C উষ্ণতা 100 গ্রাম জলকে বাষ্পীভূত করতে চাই। ঠিক ছবি আমরা অঙ্কন করব। এই একটা পাত্র রয়েছে, এখানে 100°C উষ্ণতার জল রয়েছে, জলের পরিমাণ কত? 100 গ্রাম। তাহলে একটি পাত্র রয়েছে, পাত্রতে 100 গ্রাম জল রয়েছে, যার উষ্ণতা হলো 100°C। ঠিক আছে। এবার পরের পাত্রতে আমার কি চাই? আমার চাই জলীয় বাষ্প। এই 100 গ্রাম জল থেকে 100 গ্রাম জলীয় বাষ্প চাই। তো বলা হয়েছে যে সম্পূর্ণরূপে জলীয় বাষ্প করতে চাই। তাহলে কি পরিমাণে তাপ প্রয়োগ করতে হবে? জল থেকে জলীয় বাষ্প, এটি হলো জল আর এটি হলো বাষ্প। আমি জল থেকে বাষ্প করতে চাই, অর্থাৎ তাপ প্রয়োগ করতে হবে, তবে জল থেকে বাষ্প সম্ভব। তাহলে আমরা এটা জানি যে বাষ্পীভবনের তাপমাত্রা বা ঘনীভবনের তাপমাত্রা কত? 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে 100°C উষ্ণতায় 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে হলে
বাষ্পর জন্য প্রয়োজন 537 ক্যালোরি তাপ। তাহলে 100 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলকে জলীয় বাষ্প করতে গেলে প্রয়োজন 537 ক্যালোরি তাপ। আমাদের কাছে কতটা জল আছে? জলের পরিমাণ হলো 100 গ্রাম। 1 গ্রামে লাগে 537 ক্যালোরি। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকলো, 100 গ্রাম জলকে বাষ্প পরিণত করতে গেলে কতটা তাপ দিতে হবে? বেশি তাপ দিতে হবে। তাহলে বেশি তাপ মানে কতটা গুণ হবে? 537 ইন্টু 100 ক্যালোরি সমান 537 00 ক্যালোরি। তাহলে এটার উত্তর কি পাওয়া গেল? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করতে হলে তার জন্য প্রয়োজন 53,700 ক্যালোরি তাপ প্রয়োগ করা প্রয়োজন। এটা সবাই পারবো, 2 ধরনের অঙ্ক রয়েছে। তাহলে আমাদের এখান থেকে আরেকটা জিনিস বোঝা আছে যে কঠিন থেকে তরলে হলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। কঠিন থেকে তরল যেতে যেতে হয় তবে সেক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হবে। আবার তরল থেকে বাষ্পে যেতে হলে তাপ প্রয়োগ করতে হবে। কিন্তু বাষ্প থেকে তরলে আসতে হলে তাপ নিষ্কাশন করতে হবে। আবার তরল থেকে কঠিনে গেলে তাপ নিষ্কাশন করতে হবে। তাহলে তাপ প্রয়োগ করে দুটি জিনিস পাওয়া যায়, কঠিন থেকে তরল পাওয়া যায় অর্থাৎ গলন পাওয়া যায়, আর দ্বিতীয়টি পাওয়া যায় বাষ্পীভবন বা বাষ্প, তরল থেকে বাষ্প। আর তাপ নিষ্কাশন করলে বা নিষ্কাশন করা হলে দুটি ঘটনা ঘটে। প্রথম ঘটনা হলো গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা, যাকে ঘনীভবন বলে। আর দ্বিতীয় অবস্থাটি হলো তরল থেকে কঠিনে পরিণত হওয়ার জন্য তাপ নিষ্কাশন করতে হয়, তাকে বলা হয় কঠিনীভবন।